আমাদের সকলের খাওয়া-দাওয়া কমপ্লিট করতে, করতেই বেজে গেছিল বিকেল ৫টা। আর সারাদিন এত বেশি গরম ছিল আর যেহেতু অনেক কাজই করতে হয়েছে তাই আমরা সকলেই খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম। তাই খাওয়া-দাওয়ার পরে একটু রেস্ট নিচ্ছিলাম। আর এটা হচ্ছে আমার ছোট মাসির বাড়ির পেছনের দিকটা, যেটা ঘরের ভেতরের জানলা থেকেই কিন্তু দেখা যায়। অ্যাকচুয়ালি আমার ছোট মাসির বাড়ি হচ্ছে একদম প্রপার গ্রামে। এখানে চাষবাস, নদী, পুকুর এইসবই কিন্তু বেশি দেখতে পাওয়া যায়। ৫ মিনিট মতো আমরা রেস্ট নেওয়ার পর ডিসাইড করলাম ভাই কি কি জন্মদিনে গিফট পেয়েছে সেগুলো আনবক্সিং করব। তো যেই ভাবা সেই কাজ, ভাই, আমি, আমার দিদি আর সাথী ৪ জন মিলে চলে গেলাম গিফট আনবক্সিং করতে। প্রথমেই দেখো ও যে গিফটটা আনবক্সিং করছে সেটা হচ্ছে একটা স্টিলের টিফিন বক্স। এটা কিন্তু ওর থেকে ওর মায়ের বা বাবার বেশি কাজে লাগবে। খুব সুন্দর একটা উপকারী কিন্তু গিফটটা, বলো। আর একটা সুন্দর প্লাস্টিকের টিফিন বক্সও কিন্তু ও গিফট হিসেবে পেয়ে গেছে। এই টিফিন বক্সটা কিন্তু ও ওর কাজেই লাগাতে পারবে। যখন স্কুলে যায় রেগুলার তখন কিন্তু এই টিফিন বক্সই নিয়ে যেতে পারবে। আর এখানে পেয়েছে দেখো একটা কি সুন্দর গেম খেলার পেন্সিল বক্স। এই রকমের পেন্সিল বক্স আমাদের ছোটবেলায় কিন্তু আমাদের কম বেশি সকলের কাছেই ছিল। পেন্সিল বক্সে রাখার জন্য ও পেয়ে গেছিল দুটো পেন, তার সাথে পেয়েছিল একটা অয়েল পেস্টেলস এর বক্স, তার সাথে পেয়েছিল একদম ভ্যারাইটি রকমের চকলেট। আর একজন কিন্তু নিয়ে এসেছিল কোল্ড ড্রিঙ্কস, যেটা আমরা খাওয়ার সময় সবার মধ্যে ডিস্ট্রিবিউট করে দিয়েছি। আর এই যে ছোট্ট ওয়ালেটটা দেখছো, এটা কিন্তু ওকে আমরা দিয়েছি ওর জন্মদিনে গিফট হিসাবে। আর ওয়ালেটের ভেতর যে টাকা পয়সাগুলো দেখছো এগুলো কিন্তু সব ওর আশীর্বাদের সময় ওকে ওর মা, আমার দিদি, ওর দিদি সবাই মিলে দিয়েছে। আর ওগুলোই কিন্তু ওকে বলা হয়েছে এই ওয়ালেটের ভেতরে সেভ করে রেখে দিতে। আর এই যে দেখছো বড় স্কুল ব্যাগটা, এটাও কিন্তু আমরাই ওকে দিয়েছি। এই যে এত টিফিন বক্স, পেন্সিল বক্স, রং পেন্সিল গিফট পেলো, সেগুলোকে তো রাখতে হবে কোথাও একটা। তাই জন্য এই স্কুল ব্যাগটা ওর কাজেই লাগবে। আর যেহেতু রেগুলার স্কুলে যায়, পড়াশোনা করে, স্কুল ব্যাগের বিকল্প আর হয় না বলে আমার মনে হয়। সেই জন্যই এই ভাবনা চিন্তা নিয়ে গিফটটা দেওয়া। আর আমার ছোট মাসির মেয়ে মানে দীপ্তর নিজের দিদি দেখো ওকে দিয়েছে ক্রিকেট খেলার জন্য এই ব্যাগটা। কারণ ও ছোটবেলা থেকে খেলাধুলা করতে বেশ ভালোই বাসে। এখন বাজে ওই বিকেল 5:30 মতো। এবার যেহেতু আস্তে আস্তে বাড়ি ফিরতে হবে, না হলে অনেকটা লেট হয়ে যাবে, তাই জন্য আমি বেরিয়ে পড়েছি মাসির বাড়ি থেকে। তবে এখনই কিন্তু ডাইরেক্ট আমি বাড়ির পথে রওনা দেবো না। এখান থেকে যাব মাসির বাড়ির আশেপাশে যে নদী পুকুর আছে সেইগুলো একটু ঘুরতে। আমার ছোট মাসির মেয়ে একবার আমার স্কুটি করে ঘোরেনি। ওর ভাই অনেকবার ঘুরেছে, তাই ও একবার ইচ্ছে প্রকাশ করেছিল যে আমার স্কুটি করে ঘুরতে যাবে। সেজন্য ওকে আমি আমার স্কুটির পেছনে বসিয়ে নিয়ে এখন যাচ্ছি ওদেরই বাড়ির কাছে একটা নদীর ধারে। আর এতে কিন্তু আমার বেশ উপকারী হয়েছে, কারণ ওই যে তোমাদের আগের ভিডিওতে আমি শেয়ার করলাম, যেহেতু আমার কাছে কোনো গোপ্রো নেই বা চিন মাউন্ট বা হেলমেট মাউন্ট নেই, তাই জন্য রাইডিং এর সময় আমি সেরকম ভালো কোনো ভিডিও করতে পারি না। তাই আমার পেছনে যেহেতু আমার মাসির মেয়ে ছিল, এই যে ডেস্টিনেশনে যাচ্ছি এইটার অ্যাটলিস্ট একটা ভালো আমি ভিডিও নিতে পেরেছি। ২ মাস আগে যখন আমি পৌষ পার্বণের সময় মাসির বাড়ি এসেছিলাম তখন কিন্তু আমি আমার মাসির মেয়ের সাথে সাইকেলে করে এই জায়গাটায় ঘুরতে এসেছিলাম। তখনও কিন্তু এখানে এসে আমি ভিডিও করেছিলাম, তোমরা অনেকেই সেই ভিডিওটা দেখেছো আর লাইক করেছো। আর ওই দেখো সামনে আমার দিদি সাইকেল চালিয়ে যাচ্ছে। তোমরা যদি কেউ এই সুন্দর জায়গাটায় আসতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি এখানকার এক্সাক্ট লোকেশনটা তোমাদের সাথে শেয়ার করে দেবো। এইটুকু আমি গ্যারান্টি দিতেই পারি, তোমরা যদি শীতকালে পিকনিক করতে আসো এখানে বা গরমকালে শুধু বিকেলের দিকে হাওয়া খেতেও আসো, তোমাদের এই জায়গাটা তো ভীষণ ভালো লাগবে। আমাদের মাসির বাড়ি থেকে আমাদের বাড়িতে ফিরতে গেলে কিন্তু আমাদের এই নদীটা পার হতে হয় নৌকো করে। আগেও যখন আমি মাসির বাড়িতে এসেছিলাম এই নৌকো করেই কিন্তু নদী পার হয়ে গেছিলাম, সেই ভিডিও তোমরা দেখেছো। আর আমার দিদিও দেখো যেহেতু এখন বাড়ি ফিরছে সেজন্য ওকেও কিন্তু এই নদীটাকে পার হতে হবে নৌকো করে। সেজন্য এখনো নৌকোর মধ্যে উঠে যাচ্ছে। নৌকো চলার সময় নদীর জল যেহেতু টলমল করে আর নৌকোটা কাঁপে, আমার দিদির কিন্তু সেটাতে খুব ভয় লাগে। সেই জন্য ও নৌকোয় উঠেই দেখো একদম বসে পড়েছে নৌকোর মধ্যে। আমার সাথে যেহেতু আমার পক্ষীরাজ রয়েছে সেই জন্য আমার বাড়ি ফেরার সেরকম কোনো তাড়া নেই। আমার দিদি যেহেতু পাবলিক ট্রান্সপোর্টে যাবে সেজন্য ওর যেতে কিন্তু বেশি টাইম লাগবে। সেজন্য ও আগে আগে বেরিয়ে গেছে আর আমি হয়তো ওর আগেই বাড়ি পৌঁছে যাবো যতই লেটে বেরোয়। সেই জন্য আমি এখন দাঁড়িয়ে সানসেটটাকে উপভোগ করছিলাম আর সুন্দর হাওয়া খাচ্ছিলাম নদীর ধারে। আর বেশ কিছু সুন্দর সুন্দর ভিডিও আর ছবি তুলেছি, সেগুলো কিন্তু তোমরা আমার ইনস্টাগ্রাম পেজে বা ফেসবুক পেজে অবশ্যই দেখতে পাবে। তাই জন্য কিন্তু আমাকে ইনস্টাগ্রামে ফলো করে রেখো, ফেসবুকেও কিন্তু অবশ্যই ফলো করে রেখো। অলরেডি এখন বাজে প্রায় 6:45 কিংবা 5:50 মতো। আর বেশি লেট করা যাবে না, কারণ অনেকটা পথ এখনো বাড়ি ফিরতে হবে। সেই জন্য আমি আমার রাইডিং এর প্রিপারেশন নিয়ে নিচ্ছি। বালাক্লাবাটা পরে নিয়েছি, এবার হেলমেটটাও আমি পরে নিলাম।
আমাদের এদিকে তো খুব বেশি নিম গাছ এখন দেখাই যায় না, তবে আমার বোনদের বাড়ির এদিকে মানে বিশেষ করে নদীর ধারে অনেক নিম গাছ দেখা যায়। তাই জন্য আমার বোন এখন এখান থেকে আমাকে কয়েকটা নিম পাতা দিয়ে দিচ্ছে। এত সুন্দর একটা পরিবেশ ছেড়ে আমার তো সাথী এখানে একদমই নিম বাড়ি চুরি যেতে করছে। ইচ্ছা করছিল না, কিন্তু আমাকে যেহেতু কালকে আবার কাজে যেতে হবে, তাই আজকে যদি আমি মাসির বাড়ি থেকে যাই আমি আর কালকে ভোরবেলা বেরালেও কাজে যেতে পারবো না। তাই জন্য আজকে আমাকে বাধ্য হয়েই বাড়ি ফিরতে হবে। এই এক সমস্যা ফুল ফেস হেলমেট আর হাফ ফেস হেলমেটের মধ্যে। হাফ ফেস হেলমেট কি সুন্দর গাড়ির ডিকির ভেতর ঢুকে যায়, কিন্তু এই ফুল ফেস হেলমেট আমি যেখানেই যাই আমাকে সঙ্গে করে বয়ে নিয়ে বেরোতে হয়, কারণ এটা গাড়ির ডিকির ভেতর জায়গা হয় না। যেখানেই যাই হাতে করে এইভাবে হেলমেটটাকে আমায় নিয়ে বইতে হয়। আর হেলমেটটা কিন্তু যথেষ্ট ভারীও। কিন্তু কি আর করা যাবে, ওই যে কথায় আছে না, শখের দাম লাখ টাকা। শুধু শখের যে দাম বেশি হয় তাই নয়, শখের ওয়েটও কিন্তু বেশ বেশিই হয়। এই ছবি এ ভিডিও ব্যাগ করার নে, চক্করে ব্যাগটা নে। অনেকটা লেট হয়ে গেছিল, প্রায় বেজে গেছিল সন্ধ্যে 6টা। আর দেখো আস্তে আস্তে কিন্তু সন্ধ্যের অন্ধকার নামতেও শুরু করে দিয়েছে। তাই এবার বাড়ি ফেরার পালা। আর আমার বোন কিন্তু সাইকেলে করে ফিরছিল, মানে আমার দিদি প্রথমে সাইকেল নিয়ে খেয়াঘাট পর্যন্ত এসেছিল, আর ওই সাইকেলটা নিয়ে আমার বোন ফিরছিল। আর আমার বোনের পেছনে বোনের একটা বান্ধবী বসেছিল, ওই কিন্তু এই ভিডিওগুলো আমার করে দিচ্ছিল। একদিন ভাবছি আমি একটা পাবলিক রিয়াকশন ভিডিও শুট করব। যখনই আমি আমার এই গাড়িটা নিয়ে আর এই হেলমেটটা পরে বেরোই, মানুষজন বুঝি না কেন আমার দিকে এরকম অদ্ভুতভাবে তাকিয়ে থাকে। এখন দেখো অলরেডি বেজে গেছে সন্ধ্যে 6টা 9। এবার আমাকে বাড়ি ফিরতেই হবে। এখানে আমি আমার লোকেশন সেট করে নিয়েছি আমার ফোনে, কারণ আমি যেহেতু রাস্তা চিনি না, এই ম্যাপের ভরসাতেই আমাকে বাড়ি ফিরতে হবে। সকালবেলা যখন এই রাস্তাটার উপর থেকে আমি মাসির বাড়ি যাচ্ছিলাম, তখন তো আমি একটা ভিডিও ক্লিপ নিয়েছিলাম, আর সেটা কিন্তু আমি আগের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে রাস্তাটাকে দেখতে ঠিক কতটা সুন্দর লাগছিল। আর এটা হচ্ছে দেখো সেমই রাস্তার সন্ধ্যের ভিউ। সন্ধ্যেবেলা কিন্তু সকালের তুলনায় আরো বেশি সুন্দর দেখতে লাগছে। অলমোস্ট আমি 30 কিলোমিটার মতো রাইড করে চলে এসেছি, আর হয়তো আমার বাড়ি যেতে বাকি আছে 20 কিলোমিটার্স মতো। আর মাঝ রাস্তায় এসে আমার ভীষণ জোর জল তেষ্টা পেয়ে গেছে। সেজন্য গাড়িটাকে একটা সাইডে পার্ক করে আমি হেলমেট বা খুলে একটু জল খেয়ে নিচ্ছিলাম। অ্যাজ পার ম্যাপ লোকেশন আমি আমার বাড়ির লোকেশন থেকে আর মাত্র দূরে আছি 21 কিলোমিটার। ম্যাপে তো দেখাচ্ছে বাড়ি যেতে এখন আমার 47 মিনিট মতো টাইম লাগবে। আর এখনই অলরেডি বেজে গেছে দেখো সন্ধ্যে 7:30। আজকে সারাদিনই যেহেতু আমার ফোনের ব্রাইটনেসটা বাড়ানো ছিল, আর আজকে আমার ফোন দিয়ে বেশি ছবি ভিডিও সব করা হয়েছে, সেজন্য আমার ফোনে একদম চার্জ ছিল না। আমার গাড়িতে চার্জিং পয়েন্ট রয়েছে, আর আমার গাড়িতে সবসময় একটা করে চার্জার লাগানো থাকে এমার্জেন্সি পারপাস ফোনটাকে চার্জে দেওয়ার জন্য। সেজন্য যখন আমি গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিলাম তখন ফোনটাকে চার্জে দিয়ে রেখেছিলাম, যাতে বাড়ি ফিরতে ফিরতে ফোনটা কিছুটা চার্জ হয়ে যায়। তো অবশেষে পৌঁছে গেছি আমি আমার বাড়িতে, আর এখন দেখো বাজে রাত 8টা 10। আমাদের একমাত্র ভাইয়ের জন্মদিন তো খুব সুন্দরভাবে ঘরোয়াভাবে উদযাপন করা হলো। আর আমি যে লাইফে ফার্স্ট টাইম সোলো রাইড করলাম 100 কিমি ইন এ ডে, সেই এক্সপিরিয়েন্সও আমার দুর্দান্ত ছিল। মারাত্মক লাগছে। এইরকম আরো ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, আর ফেসবুক পেজটাকে ফলো করে রেখো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো।